সময় এখন প্রায় রাত একটা। একটা কালো প্রাইভেট কারের মধ্যে লো ভলিউমে গান বাজছে, কিন্তু গাড়ি চালকের সেই দিকে কোনো হুঁশ নেই। যদিও তার জীবনের সাথে হুবাহু গানটা মিলে যায়। গাড়ির চালক, সে তো ড্রিঙ্ক করে পুরো মাতাল অবস্থায় ড্রাইভ করছে। গাড়ি কিছু সময় এদিকে, কিছু সময় ওদিকে সাপের মতন মোড় দিচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রাতের ফাঁকা রাস্তা বলে এখনো আস্ত আছে, নয়তো যে কোনো সময় টপকে হসপিটালে ভর্তি হতো। দেখা যাক শেষ পর্যন্ত রক্ষা হয় নাকি। মাতাল অবস্থায় উল্টো পাল্টা বকছে সে। কথা, তুমি আমাকে এভাবে না ফেলে চলে গেলেও পারতে। তুমি হিনা, আমার যে বাঁচতে ইচ্ছে হয় না। তুমি আমার সব ছিলে কথা। খুব কষ্ট হয় আমার। একবার ফিরে এসো না। এত নিষ্ঠুর কেন তুমি? ওহ, তুমি তো আমায় ভালোই বাসনি। আমি বোকার মতন করে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছি। দেখো, তুমি চলে যাওয়ার পর নিজেকে তিল তিল করে শেষ করে দিচ্ছি। আধারের বুকে নিজেকে সঁপে দিয়েছি। আমি নিজেকে কুড়ে কুড়ে শেষ করে দেব। তুমি ভালো থেকো। কারণটা আমি জানি কথা। গল্প আমার নয়, তাই আমি তোমার জীবনের কোথাও ছিলাম না। মুখে তার তাচ্ছিল্যের হাসি। বুকের ভিতর জমানো হাজার কষ্ট লাঘব হয় একমাত্র ড্রিঙ্ক করলে। মাথা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা দেখছে। দু হাত দিয়ে গাড়ি চালানোর শেষ প্রচেষ্টা করছে, কিন্তু লাভ হলো না। বিদ্যুতের পিলারের সাথে গাড়িটা বেশ জোরে ধাক্কা খেলো। সিট বেল্ট পরে না থাকায় মাথায় চোট পেল। গাড়ির কাঁচ ছেলেটার বাহুতে, হাতে, মুখে ঢুকে গেছে। চোট পেয়ে দু চোখ বন্ধ করে নিল সে। অজ্ঞান হওয়ার আগেও নিজের ভালোবাসার মানুষটার নামটা উচ্চারণ করল সে। গাড়ির মালিক 27 বছরের এক সুদর্শন যুবক। নাম নাবহান তালুকদার। মধ্যবিত্ত পরিবারে জন্ম তার। বাবা সুমন তালুকদার, রিটায়ার্ড সরকারি অফিসার। মা রুনা বেগম, গৃহিণী। বড় দুই বোনের পর নাভানের জন্ম। দুই বোনের বিয়ে হয়ে গেছে। নাভান প্রাইভেট কোম্পানির ভালো পদে চাকরি করে। সে যে গাড়িটা চালিয়ে অ্যাক্সিডেন্ট করলো, সেটা কোম্পানির, নিজের নয়। ছোট্ট একটা ফ্ল্যাট বাসায় বাবা মাকে নিয়ে থাকে সে। সূর্যের তেজটা আজ একটু বেশি। শহরে এত সকালে রাস্তাঘাটে বেশি মানুষ দেখা যায় না। তবুও কাজে বেরিয়েছে উজ্জ্বল ফর্সা বর্ণের দেখতে একটা মেয়ে। নাম এরিন। বয়স 20-র চৌকাট পেরিয়ে 21-এ পড়েছে। কাজটা তার অন্য 10টা মানুষের মতন ভালো কাজ না। সে বাঁচতে চেয়েছিল ভালোভাবে, কিন্তু পরিস্থিতি তাকে ভালো পেশায় বাঁচতে দিল না। রোজকার মতন সাথে একটা 16-17 বছরের কিশোর বয়সের ছেলে এরিনের কাজে সহযোগিতা করে সে। দেখতে শ্যামলা করে কিশোর ছেলেটার নাম লাবিব। দুজনের কাজ হলো ধান্দাবাজি করা, কোনো মানুষকে একা পেলে তাকে মুরগি বানানো। এরিনের এসব ভালো লাগে না, তবুও বাধ্য হয়ে করতে হয়। লাবিব বলল, এত সকাল সকাল কি মানুষ পামো? এত সকালে মানুষ ঘরে থাইকা বাইর হয় না। মুরগি বানাবো কেমনে? বুঝতাছি না এরিন। 2টা দিন ধইরা একটাও মুরগিও পাইলাম না, কি যে করুম। এরিন বলল, বেশি কথা কইস না তো, মাথা ধরছে। কখন থেইয়া বক বক কইরা যাইতেছস? চাচি কেমন আছে? তোর ছোট বোনটা যে আজকাল দেখি না, কই থাকে? মাই ভালো আছে, কিন্তু তোর হঠাৎ আমার ছোট বইনের কথা মনে পড়লো কেন? কয়দিন ধরে দেখি না, তাই জিগাইলাম। জিগাইতেও পারুম না নাকি? সাপের মতন ফোঁস কইরা উডসকে। আমি তোর বোন রে নিজের বোন ভাবি, অন্য কিছু না। আচ্ছা, তোর হয়েছেটা কি তা কন্ত? কখন থেইয়া দেখতাছি তোর মনটা ভালো না, চুপ কইরা রইছস। হাতে একটাও টেহা নাই রে। তুই তো জানোস, অসুস্থ মা আর বইন্ডারে নিয়ে একটা ছোট্ট বাসায় ভাড়া থাকি। কয়েকদিন ধইরা বাইরিওয়ালা চাচা অনেক চাপ দিতাছে ভাড়ার জন্য। 2 মাসের ভাড়া আটকায় গেছে। এখন যদি এই সপ্তাহের মধ্যে ভাড়ার টেহা না দিতে পারি, তাহলে বাড়ির থন বাইরা বাইর কইরা দেব। কি করমু কিচ্ছু বুঝতাছি না। অন্য দিক দিয়া ছোট বোন রে স্কুলের বেতন আটকা রইছে। ঘরের মায়ের ওষুধ নাই। আমি পুরা পাগল হইয়া যামু। আমাগো জীবনটাই এমন রে বইন।
ভাবছিলাম এই ধান্দাবাজি ছাইরা ভালো হমু, কিন্তু দেখ, সেদিন গ্লাস ফ্যাক্টরিতে কাম করতে গেছিলাম। তারা সারা দিন রাত গাধার মতন খাটাইয়া আমারে মাত্র 200 টাকা দিল। ক, এসব কি মানন যায়? আমার ভালো লাগে না রে, অন্যরে ঠকাইয়া মিছে কথা কইয়া টাকা কামাইতে। কিন্তু আমি যে নিরুপায়। আমি তো গেছিলাম গার্মেন্টসে কাম করতে, কিন্তু উপরের লেভেলের ব্যাটাগো খারাপ নজরের থাইকা নিজের ইজ্জত বাঁচা ফিরা আবার এই ধান্দায় আইতে হলো। আজকে আব্বাই বাঁচা থাকলে হয়তো আমি আর 10টা মেয়ের মতোই কলেজে গিয়া পড়ালেখা করতে পারতাম, কিন্তু আমার কপালে তো লেখা নাই তা। লাবিব বলল, তোর তো তাও চাচি আর তোর বোন জেরিন আছে, কিন্তু আমারে দেখ, জন্মের পরই বাপ মাই আলাদা হইয়া গেল। কেউ তারা আমারে চায় না। দুজনেই আলাদা জায়গায় বিয়ে কইরা এখন সংসার করতাছে। আমি যে তাদের গো পোলা, সেটা তো কবেই বুলা খাইয়া বইয়া রইছে। তারপরেও আমি তাগরে সম্মান করি, শত হোক আমার বাপ মা তো। এরিন বলল, মাঝে মাঝে ইচ্ছা করে সব সাইরা দিয়া দূরে কোথাও চইলা যায়, কিন্তু জামু কই? মাইয়া মানুষ আমি, যেদিকেই জামু সেদিকে মানুষ নামক জানোয়ারগুলি লোলু দৃষ্টিতে আমার দিকে চাইয়া থাকবে। মনে হয় মইরা গেলেই সব ঠিক হইব। কিন্তু আত্মহত্যা করা মহাপাপ না হইলে কবেই কইরা ফেলতাম। আর আমি মরলে জেরিন আর মায়ের কি হইব, সেই চিন্তা কইরা বাইচা আসি। বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো এরিন। জীবনের মোড়টা আজ কোন দিকে ঘুরছে সে নিজেও জানে না। এলোমেলো ভাবে হাঁটছে দুজন, এক আকাশ বিষণ্ণতা মনে আঘাত এনেছে। কিছু দূর যাওয়ার পর একটা মধ্যবয়স্ক লোককে ওদের দিকে আসতে দেখলো। লাবিব বলল, দেখ এরিন, হারুন চাচাই ভুড়িটা কি বানাইছে দেখছস? দেখ দেখ, ভুড়ি খান নাচাই নাচাই কেমনে আমাগর দিকে আইতাছে। এরিন বলল, এই বুইরার কথা আর কইস না, শালার লুইচ্চা নাম্বার 1। বুইরা বয়সে আয়সা ভীমরুতি ধরছে। কয়লা ধুইলে ময়লা যায় না? বউ মরার পর থেকে বেডার চোখ আরো খারাপ হইয়া গেছে। কোন দিন জানি এ তার মাথা ফাটাই ফেলাই আমি। মাঝে মাঝে এডারে দেখলে জিদ্দে শরীর ফাইটটা যায়। লাবিব বলল, চুপ কর, সামনে আইয়া পড়ছে। এরিন বলল, আমি কি কাউরে ডরাই নাকি যে চুপ করুম? আমার মুখ আছে, আমি কমু। এই এরিন কাউরে ডরাই না, যা কনের সামনে কই, আগে পরে না। হারুন সাহেব এরিনের সামনে এসে পান খাওয়া 32টা দাঁত দেখিয়ে একটা হাসি দিল, যেটাই এরিনের মাথায় আগুন ধরিয়ে দিল। পাশ কাটিয়ে চলে গেল ওরা দুজন। কিছু একটা বলতে চেয়েছিল হারুন সাহেব, কিন্তু এরিন ও লাবিব সেটা তোয়াক্কা করে নিজেদের গন্তব্যে হাঁটা দিল। সকাল সকাল বউয়ের ক্যাচক্যাচানিতে ঘুম থেকে উঠতে হলো সুমন সাহেবকে। কাল রাতে ছেলের নাভান ঘরে ফেরেনি। ইদানিং ছেলে তার প্রায় এমন করে। অবশ্য আজকাল নাভান কারোর কথাই শোনে না। সুমন সাহেবের স্ত্রী রুনা বেগম সারা রাত ঘুমায়নি, এখনো কান্না করছে। রুনা বলল, তুমি কেমন বাপ বলো তো? কাল রাতে ছেলে আমার ঘরে ফেরেনি, আর তুমি সারা রাত নাকে তেল দিয়ে ঘুমালে? কোনো চিন্তা নেই তোমার ছেলেটার জন্য? এতটা পাষাণ কি করে হলে তুমি? সুমন বলল, তোমার ছেলে কি আজকাল আমার কথা শোনে? সেই ঘটনার পর থেকে তো নিজের মর্জিতে চলতেই পছন্দ করে। হাজার শাসন করেও পারলাম না তো ওকে ফেরাতে। এত কান্নাকাটি করার দরকার নেই, হয়তো কোনো বন্ধুর বাড়ি আছে, চলে আসবে। 1 কাপ চা দাও। রুনা বলল, আমি পারবো না দিতে, তোমারটা তুমি বানিয়ে খাও। যার মনে আমার ছেলের জন্য কোনো দয়া মায়া নেই, তার কোনো কাজ আমি করে দিতে পারবো না। তুমি তো চিন্তা না করে থাকতে পারবে, কিন্তু আমি তো মা। আমার মন তো ছেলেকে দেখার পর শান্তি হবে। আমার মন বলছে নিশ্চয়ই আমার ছেলের কোনো বিপদ ঘটেছে, নয়তো নাভান এতক্ষণে বাড়ি চলে আসতো। রুনা বেগম শাড়ির আঁচলে মুখ গুজে কান্না করতে লাগলেন। সুমন সাহেব শান্ত ভঙ্গিতে উঠে গিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। রুনা বেগম এখনো গুনগুন করে কান্না করছেন। মুখ দেখে মনে হচ্ছে সারা রাত জেগেছিল। ওয়াশরুমে ঢুকতেই সুমন তালুকদারের ফোনটা বেজে উঠছে বেশ কয়েকবার। রুনা বেগম স্বামীর উপর রাগ করে হাতের পাশে থাকা ফোনটা রিসিভ করলো না। বাজতে বাজতে একসময় নিজে থেকে অফ হয়ে গেল। সুমন বলল, নাভানের মা, মোবাইলটা তুলছো না কেন? রিসিভ করে বলো আমি বাথরুমে আছি। রুনা বলল,
পারবো না আমি, নিজেরটা নিজে করে নাও। আমার ছেলের কথা তো তুমি ভাবো না, তাহলে আমি কেন তোমার মোবাইল আসা কলের কথা ভাববো? ওয়াশরুম থেকে বের হয়ে সুমন তালুকদার তার স্ত্রীর দিকে চোখ রাঙিয়ে তাকালো। রুনা বেগম সেটা দেখেও না দেখার ভান করলো। মোবাইল হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার থেকে 4টে মিসড কল এসছে। তিনি কল ঢুকিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। অপর পাশ থেকে এক বয়স্ক ব্যক্তি ফোন রিসিভ করলো। সুমন বলল, কে বলছেন, কাকে চান? আপনি কি নাভানের বাবা বলছেন? জি, আমি নাভানের বাবা। কিন্তু আপনি কে মহাশয়? আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে আপনি চিনবেন না, আপনার ছেলে নাভান অ্যাক্সিডেন্ট করেছে, সে এখন হসপিটালে ভর্তি। কি বলছেন আপনি? জি, উনি সম্ভবত রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালিয়েছেন, যার কারণে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছে। আমি সকালে জগিং করতে এসে তাকে দেখতে পেয়েছি, তারপর মানুষ নিয়ে ধরাধরি করে হসপিটালে অ্যাডমিট করেছি। আপনার ছেলের পকেট থেকে অফিসের আইডি কার্ড থেকে ওর নাম জেনেছি, আর ওর ফোনে ব্যালেন্স না থাকায় ওর ফোন থেকে আপনার নাম্বার তুলে ফোন করলাম। আপনি তাড়াতাড়ি চলে আসেন। সুমন বলল, আমার ছেলে ভালো আছে তো? নাভান এখন কোন হসপিটালে আছে? প্লিজ আমাকে জলদি বলুন। স্বামীর কথা শুনে দৌড়ে রুনা বেগম বারান্দায় চলে এলেন। ততক্ষণে সুমন তালুকদার হসপিটালের নাম জেনে কল কেটে দিয়েছে। রুনা বলল, কি গো, কে ফোন দিয়েছিল? আমার আমার নাভানের কি হয়েছে? তুমি কি সব হসপিটালের কথা বলছো? চুপ করে আছো কেন? বলো, আমার ছেলের কি হয়েছে? নিশ্চয়ই আমার ছেলের কোনো বিপদ ঘটেছে। রুনা বেগম সুমন তালুকদারের দুই বাহু ঝাঁকাতে লাগলো। তিনি কোনো উত্তর না দিয়ে তার স্ত্রীকে নিয়ে তড়িঘড়ি ছেলের কাছে ছুট লাগালেন। ছেলের এরকম অবস্থার কথা শুনে বাবা মা দুজনেই দিশেহারা হয়ে গেল। জীবন এক অদ্ভুত ঘুড়ি। একবার নাটাই থেকে সুতা ছিঁড়ে গেলে বাতাসে কোথা থেকে কোথায় যাবে কেউ জানে না। তবে মাঝে মাঝে এই জীবন নামক ঘুড়িটা ভুল মানুষের হাতে পড়ে যায়, যে তাকে সুন্দর করে উড়তে না দিয়ে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে দেয়। তেমনই এক ভুল মানুষের হাতে পড়েছিল নাভান। কথা নামক এক মেয়েকে সে পাগলের মতন ভালোবাসতো। 2 বছরের সম্পর্ক ছিল তাদের। 3 মাস আগে কথা আমেরিকার ছেলে পেয়ে বিয়ে করে সেটেল হয়ে গেছে। বড়লোক ছেলে পেয়ে নাভানকে ছেড়ে ইচ্ছায় বিয়ে করে নিয়েছে। একবারও 2 বছরের সম্পর্কের কথা ভাবেনি। তারপর থেকে নাভান নিজেকে তিল তিল করে শেষ করে দেওয়ার অঙ্গীকার করেছে। কেটে গেছে 1 মাস। নাভান এখন অনেকটা সুস্থ। তাও সম্ভব হয়েছে এরিনের কারণে। 1 মাসের মধ্যে এরিন ও নাভানের অদ্ভুতভাবে বিয়েও হয়ে গেছে। কি করে হয়েছে সেটা বলি। একদিন সুমন তালুকদার ফেরার পথে কিছু ছিনতাইকারী ধরেছিল। তাদের হাত থেকে এরিন বাঁচিয়েছিল। সুমন সাহেবের অনেক পছন্দ হয়ে গেল এরিনকে। সব খোঁজ খবর নিয়ে নাভানের সাথে এরিনের বিয়েটা পারিবারিকভাবে খুব তাড়াহুড়ো করে বিয়ে হয়ে গেল। নাভান কিছুতেই রাজি ছিল না। সুমন তালুকদার নাভানকে ওর মায়ের কসম দিয়ে বিয়ে করতে বাধ্য করে। নাভান স্বাভাবিকভাবে এখনো এরিনকে মেনে নিতে পারেনি। কিচেনে কাজ করছে রুমা বেগম, তার সাথে কাজে সাহায্য করছে এরিন। বৌমা, ডিম দুটো নাভানের রুমে দিয়ে আসো তো। মা, আমি? কোনো সমস্যা? আমি এখন কি করে বলি? তার ছেলের সামনে যেতে আমার ইচ্ছে করে না। সব সময় ইনসাল্ট করে কথা বলে। আমি তো আগে ধান্দাবাজ ছিলাম, কিন্তু এখন তো আর না। তারপরেও আমাকে ধান্দাবাজ বলে। আমি তার জন্য স্পষ্ট ভাষায় কথা বলি। নিজের আঞ্চলিক ভাষা ছেড়েছি, তারপরেও তার থেকে ভালো কোনো ব্যবহার পাই না। স্ত্রীর অধিকার তো দূরের থাক। কি ভাবছো? কি কিছু না তো। যাও দিয়ে এসো। যাচ্ছি। এরিন ডিমের প্লেট নিয়ে নাভানের রুমের দিকে গেল। রুনা বেগম মুচকি হেসে বলল, মেয়েটাকে আমার প্রথম প্রথম ভালো লাগেনি। ধান্দাবাজ মনে করে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু মেয়েটাকে যত দেখছি ততই ভালো লাগছে। ব্যবহারটা অমায়িক। এখন আমার ছেলেটা এরকম ভালো একটা মেয়েকে যে কবে বুঝবে ওপরবেলাই জানে। ওই কথার ভূত ছেলেটার মাথায় চড়ে বসেছে। তাই তো চোখের সামনে এমন হীরার খনি রেখে লোহার খনি নিয়ে পড়ে রয়েছে। ওপরবেলা ছেলেটাকে একটু রহমত করো, ওর সংসার দেখে জানি আমি মরতে পারি।
রুনা বেগম বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের কাজে মনোযোগ দিল। অন্যদিকে নাভান সারা রুমে পায়চারি করছে আর বিড়বিড় করছে, আচ্ছা এই মেয়েটা গেল কোথায়? ও কি জানে না আজকাল ওকে না দেখলে আমার ভালো লাগে না? একটা মাস আমার সাথে আঠার মতন লেগে থেকে আমার মনে জায়গা করে নিয়েছে। এই এই আমি কি পাগল হয়ে গেলাম নাকি? ওই মেয়েটাকে ভালোবেসে ফেললাম না তো? ধুর, কিচ্ছু ভাবতে পারছি না, মাথাটা ঝিমঝিম করছে। মাথায় হাত দিয়ে বসে পড়ল। ঠিক তখনই এরিন রুমে ঢুকলো। নাভানকে এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তড়িঘড়ি ওর কাছে এসে হাঁটু গেড়ে বসে ব্যস্ত হয়ে গেল। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? মাথা ব্যথা করছে? ওষুধ খাবেন? বাবা মাকে ডাকবো? নাভান অবাক চোখে এরিনের দিকে তাকিয়ে আছে। অবশ্যই এটা নতুন নয়। সামান্য কিছুতেই মেয়েটা ওর জন্য ব্যস্ত হয়ে পড়ে। ওর চোখে স্পষ্ট নাভানকে হারানোর চাপা আর্তনাদ দেখা যায়। কিন্তু বিগত 2 বছর কথার চোখে যা সে দেখেনি। এরিন নাভানকে ধরে শুইয়ে দিল। নাভান হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। তার কোনো দিকে খেয়াল নেই। এরিন ড্রয়ার থেকে মাথা ব্যথার বাম নিয়ে নাভানের কপালে লাগিয়ে দিতে লাগলো। এতটা যত্নের সাথে যে মনে হচ্ছে নাভানের কপালে যাতে ব্যথা না পায়। এভাবে কি দেখছেন? কই কিছু না তো। এরিন মুচকি হাসলো। নাভান লজ্জা পেয়ে আর চোখে আবারও ওর দিকে তাকালো। দিন যাচ্ছে এরকমই। যত দিন যাচ্ছে ততই নাভান এরিনের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। 24 ঘন্টায় একটা মানুষের সাথে থাকলে যে কেউই তার উপর দুর্বল হতে বাধ্য। আজ অনেক দিন পর নাভান অফিসের জন্য তৈরি হচ্ছে। রুমের থেকে গলা ফাটিয়ে এরিনকে ডাক দিল। এরিন, এরিন, আমার কালো শার্টটা কোথায় রেখেছো? নাভানের ডাক শুনে রুনা বেগমও এরিন একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকালো। তাদের দুজনেরই নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। দুজনে একসাথে কিচেনে কাজ করছিল। নাভান আবারও গলা ফাটিয়ে ডাক দিল, এরিন, তুমি কি কানে শুনতে পাও না? আমি তোমাকে ডাকছি, জলদি চলে এসো, আমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। না, এবার তারা ভুল শোনেনি। এরিন খুশি হয়ে রুনা বেগমের দিকে তাকালো সম্মতির জন্য। রুনা বেগম চোখের ইশারায় যাওয়ার সম্মতি দিয়ে দিল। এরিন খুব খুশি হয়ে দৌড় দিয়ে রুমে চলে গেল। আমাকে ডেকেছেন? কতক্ষণ ধরে ডাকছি, আর তুমি এখন এসছো? আমার শার্টটা খুঁজে দাও। এরিন খুশি মনে জলদি করে আলমারি থেকে খুঁজে কালো শার্ট হাতে দিল। আমি এখন তৈরি হয়ে আসছি, ততক্ষণে তুমি আমার জন্য চা করে নিয়ে আসো। নাভান ওয়াশরুমে যেতেই এরিন অনেকটা নাচতে নাচতে কিচেন রুমে গেল। রুনা বেগম ভুরু নাচিয়ে এরিনকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? কই না তো। কি চাইলো নাভান? শার্ট আর এখন চা। যাও জলদি করে নিয়ে যাও। জানো তো নাভান কি চা পছন্দ করে? হ্যাঁ। তাহলে দেরি করছো কেন? যাও বানিয়ে নিয়ে যাও। বেশি দেরি হলে আবার সারা বাড়ি মাথায় তুলে ফেলবে। এরিন জলদি চা বানিয়ে রুমে নিয়ে গেল। খুশিতে যে হাতে গরম চা পড়েছে সেদিকেও খেয়াল নেই। কাঁপা কাঁপা হাতে নাভানের দিকে চায়ের কাপ এগিয়ে দিল। তোমার হাত কাঁপছে কেন? এমনি। তুমি জানো আমার কোন চা পছন্দ? হ্যাঁ জানি, তাই তো বানিয়ে আনলাম। নাভানের চোখ দেখে অনেক ভয় পেয়ে গেল এরিন। চোখ দুটো স্পষ্ট রাগের আভাস দেখা যাচ্ছে। এরিন তোর পছন্দেরই চা বানিয়ে এনেছে। নাভান এরিনের রিয়াকশন দেখে পিক করে হেসে উঠল। তুমি ভয় পেয়েছো? আমি তো মজা করলাম। তুমি এটাও জেনে নিয়েছো যে আমি মশলা চা পছন্দ করি। আমি আপনার সব পছন্দ অপছন্দ জানি। কি কি জানো? এই আপনি দূরে যান তো। আপনি কিরকম আমার কিরকম অস্থির লাগছে। কেন কেন কেন? এরিন কিছু না বলে ধাক্কা মেরে নাভানকে সরিয়ে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। আর একটু থাকলে মনে হয় দম বন্ধ হয়ে যেত। বেশ কিছুদিন পর। এরিন, এই এরিন, আমার প্যান্ট খুঁজে পাচ্ছি না। আমি তো খাটের ওপরেই সব রেখে এসছি। এটা নয়, অন্যটা। আচ্ছা আমি আসছি। এত সময় লাগে আসতে? আপনি আমায় মিথ্যা কেন বললেন? আপনি তো পুরো তৈরি হয়ে গেছেন। হ্যাঁ তৈরি হয়ে গেছি, কিন্তু তুমি আজ আমার টাই লাগিয়ে দেবে। আমি পারি না। সেই জন্যই তো তোমাকে ডেকেছি, আমি তোমাকে শিখিয়ে দেব। আপনি তো এতদিন একা একাই করেছেন, এখন আবার আমাকে কেন প্রয়োজন? বউ থাকতে আমি কেন করব? ইদানিং মনে হচ্ছে আমার প্রতি আপনার ফিলিংসটা একটু বেশি।
কথা কম বলো আর কাজ করো, আমি শিখিয়ে দিচ্ছি, তুমি চেষ্টা করো। নাভান এরিনকে টাই বাঁধা শিখিয়ে দিল। পাক্কা আধ ঘন্টা পর এরিন টাই বাঁধতে পারল। নাভান আগের থেকে আরো বেশি এরিনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এভাবেই কেটে গেল আরো 2 মাস। ওদের সম্পর্ক এখন স্বাভাবিক। আজ দুজন নদীর পাড়ে ঘুরতে এসেছে। বসে বসে সূর্যাস্ত দেখছে আর নাভান বাদাম চিবাচ্ছে। নাভানের কাঁধে মাথা রেখে এক ধ্যানে সূর্যের দিকে তাকিয়ে আছে এরিন। কি ব্যাপার, চুপ হয়ে গেলে কেন? এত সময় তো অনেক বকবক করছিলে, বাদামও খাচ্ছ না, মুখ খুলছ না কেন? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। এমনি ভালো লাগছে না। তুমি কি আমার কোনো ব্যাপারে নারাজ এরিন? প্লিজ বলো না। দূর, তুমি যে কি বলো না। আমি তো তোমাকে কথার সব ব্যাপারই খুলে বলেছি। আর কথা ছিল আমার অতীত, আর তুমি এখন আমার বর্তমান ও ভবিষ্যৎ। এটা সত্যি, আমি কখনো কথাকে ভুলতে পারবো না, কারণ ও আমার প্রথম ভালোবাসা। তবে ও আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, কিন্তু তুমি আমাকে বাঁচতে শিখিয়েছো। আমি ভেবেছিলাম গল্পটা আমার নয়, কিন্তু এখন দেখছি গল্পটা সত্যিই আমার নয়। কেন? কারণ গল্পটা এখন আমাদের। নাভান কথাটা বলে এক হাতে এরিনকে জড়িয়ে ধরল। খুশিতে এরিনের চোখ দিয়ে পানি পড়ছে। নাভান আলতো হাতে ওর চোখের পানি মুছে দিল। এরিন খুশি মনে আবার নাভানকে পিছন থেকে জড়িয়ে ধরল। নাভান এক হাত দিয়ে শক্ত করে এরিনের এক হাতে চেপে ধরল। পশ্চিম দিগন্তে সূর্যটা অস্ত গিয়েছে। ওদের দুজনের কাছে মনে হলো দুজনেরই অতীতটা যেন অস্ত গিয়ে নতুন গল্পের সূচনা করলো। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।